তো এই পেজটাতে অর্থাৎ 194 পেজের যে 4.1 কোশ্চেন রয়েছে, দেখো দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। দুজন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করছে। কি ব্যবসা? অংশীদারি ব্যবসা। কোন চ্যাপ্টার অঙ্ক? চ্যাপ্টার নাম্বার 14। দুজনের মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা। কি বললো? রাজীবের মূলধন। তাহলে এখানে আমার গল্পে কে কে আসবে? রাজীব আর কে আছে? আর ফর রাজীব, এ ফর আফতাব। আমরা জানি মূলধনের পরিমাণ তুমি যেরকমভাবে দিবা, তোমার লাভ যদি হয় তুমি সেরকমই নিবা, আর লস যদি হয় তুমি সেরকমই নিবা, তাই তো? তাহলে রাজীব কয় টাকা দিয়েছিল? 6000 টাকা। কয় টাকা দিয়েছিল? 6000 টাকা। তাহলে বললো আফতাবের মূলধন কত? আমি কি জানি আফতাবের মূলধনটা? জানি না, কিন্তু আমি এই লাইনটা তো জানি যে মূলধনের পরিমাণ যা হয় লভ্যাংশ অনুপাত তাই হয়, এটা আমরা জানি। রাজীব 6000 টাকা দিল এবং লাভ কত পেল? 900 টাকা। ভালো করে বুঝে নাও, লাভ কত পাইল? 900 টাকা। তাহলে এখানে আমি 6000-এর সঙ্গে যদি ধরে নিচ্ছি এক্স, কি ধরলাম? এক্স। রাজীব এবং আফতাবের মূলধনের অনুপাত যা হবে 6000:x হবে, এবং লাভের অনুপাত কি হবে? 900:600। কেন 600 হইল? মোট লাভ কত? 1500। 1500 থেকে 900 বিয়োগ করলাম 600। তাহলে প্রথমে লেখো তোমরা রাজীব ইস্টু আফতাব এর লেখো মূলধনের অনুপাত। প্রথমে লেখো রাজীব ইস্টু আফতাবের মূলধনের অনুপাত, সেটা হলো 6000:x। প্রথমটা চলে গেল। সেকেন্ডে লেখো রাজীব ইস্টু আফতাবের লাভের অনুপাত 900:600। সেকেন্ডেরটা রাজীব এবং আফতাবের লাভের অনুপাত 900:600। আবার বলবো, রাজীব এবং আফতাবের লাভের অনুপাত 900:600। প্রথমেরটা ছিল মূলধনের অনুপাত, এখন হলো লাভের অনুপাত। ডান। 900:600। আচ্ছা, আমরা কি জানি মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাতও তাই। লাইনটা লিখে নাও। আমরা জানি কোনো অংশীদারি ব্যবসায় মূলধনের অনুপাত যা হয়, মূলধনের অনুপাত যত হয় লাভের অনুপাত ততই হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রশ্নানুযায়ী বা অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখানটায় মূলধনের অনুপাত, চলো ফোকাস দাও বোর্ডে, 6000:x হলো সমান সমান লাভ কত? 900/600। 1 2 কাটলাম, হয় কি না? বোর্ডে ফোকাস দাও। 3 2 6, তাই তো? 3 দিয়ে কাটি, 3 2 6 আর 3 3 2 দিয়ে কাটলে 6000-কে, এটা গুণ হয়ে যাচ্ছে না কোনাগুনি। 6000-এর সঙ্গে 2 গুণ, তাহলে এক কাজ করে দিই আমরা, এই 3-এর সঙ্গে 6000 কেটে দাও। 3 2 6, তাহলে 2 আর 2000 কত হলো? 4000। তাহলে এক্স এককে এক্স, কোনাগুনি গুণ করলাম, এক্স এককে এক্স, 2 4 2000-এ 4000। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আফতাবের লভ্যাংশ বা আফতাবের মূলধনের অনুপাত বা মূলধনের পরিমাণ যাই লেখো না কেন, কত পাচ্ছ? 4000। তাহলে রাজীব কয় টাকা দিল? 6000। আফতাব কয় টাকা দিল? 4000। অ্যান্সার লিখে দাও। অতএব আফতাবের মূলধনের পরিমাণ হলো 6000 টাকা। এক্স্যাক্টলি আমরা অ্যামাউন্টটা পেয়ে গেলাম যেই টাকাটা আফতাব ইনভেস্ট করেছিল। নেক্সট কোশ্চেনে যাব। আমি 4.1 লিখবো, হ্যাঁ, নট 1.1, 4.1 দেন 4.2। যাই নেক্সট কোশ্চেনে। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে নির্ণয় করো। ডেটা আগে লিখে দিচ্ছি। দেখো তোমাকে কি কি দেওয়া আছে আগে ওটা আইডেন্টিফাই করো। PTRI কত টাকার বলেছে, অর্থাৎ তুমি জানো না প্রিন্সিপালটা কয় টাকা, ধরে নিচ্ছি কয় টাকা। পি মানে কি? মূলধন, বাংলায় বলি তো সামনে লিখে নিবা। টি মানে, আর মানে, আর আই মানে ইন্টারেস্ট। টি কি বলেছে দেখো, বার্ষিক মনে হয়,
কত টাকার মাসিক সুদ, তাহলে টি হচ্ছে 1 মাস, 1 মাসকে বছরে নিলে 12 দিয়ে ভাগ, 1/12 বছর। রেট অফ ইন্টারেস্ট 5%, তাই না? এবং ইন্টারেস্ট কয় টাকা বললো? 1 টাকা, তাই না? কয় টাকা বললো? সরল সুদের সূত্র অনুযায়ী পি ইজ ইকুয়াল টু কী হয়? আই ইন্টু 100/TR। তো ওটাই ব্যবহার করবো ডাইরেক্টলি আমরা, পি সমান সমান আই ইন্টু 100/TR। ইয়েস অর নো? আই কয় টাকা? 1 টাকা ইন্টু 100/T। টাইম বলছে 1 মাস, অর্থাৎ 1/12, 1 বাই চলে গেল কোথায়? উপরে 12 হয়ে গেল। আর হচ্ছে কত? 5, 5 দিয়ে কাটলে 20, 2 12 24 ইন্টু 0, তাহলে 240 প্রিন্সিপাল। অতএব মূলধন হলে 240 টাকা। কঠিন ছিল? খালি অ্যান্সার ফিট করে দাও, কাটাকুটি করে অ্যান্সার চলে আসবে। হয়ে গেলে বলবা ঠিক পরের কোশ্চেনে চলে যাব। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 4.3। যেগুলো ইজি লাগবে পরে ঢুকে নেবে, আমি টাইম দিব, ঠিক আছে? কন্টিনিউ যেখানে থাকবো দেখবা। 4.3 বলেছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x এবং y এর ধনাত্মক মান কত? 4.3 x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x এবং y এর মান। দেখো এখানটায় ক্রমিক মানে কি? পরপর। ক্রমিক মানে কি? তুমি হয় প্রথম 3টা নিতে পারো, অন্যথায় শেষের 3টা নিতে পারো। বুঝতে পারলাম? হয় তুমি কি করতে পারো, প্রথম দিক থেকে 3টা অথবা শেষের দিক থেকে 3টা। এবার দেখো যদি আমি শেষের দিক থেকে নিই, কী পাচ্ছি? 12 y আর 27 কী পাচ্ছি? 12। ক্রমিক মানে যদি তুমি ডবল-2 দিয়ে দাও, y দুইবার, যে মাঝখানে দুইবার হয়ে যাবে। 12 y 27 ক্রমিক মানে কি? 12 সঙ্গে y, আবার y এর সঙ্গে 27, তাহলে ওটা হবে ক্রমিক। বোঝা গেল কি বললাম? ক্রমিক মানে পর পর যেগুলো রয়েছে। তাহলে এখানটা আমি এমন করতে পারি 12, আচ্ছা এক কাজ ডিরেক্টলি করা যায়, মধ্য পদদ্বয়ের গুণফল করলে কি? y ইন্টু y করলে কি হবে? আর প্রান্তিক পদদ্বয়ের গুণফল 12 ইন্টু 27। কারো অসুবিধা? y স্কোয়ারের স্কোয়ার সরালে √12কে ভাঙলে 3 4 12, 12কে ভাঙলে 3 4, এদিকে 12কে ভাঙলে 3 4 12, 4কে ভাঙলে 2 গুণন 2 হয়ে গেল। 27কে ভাঙলে 3 9 27, 3 9, 9কে ভাঙলে 3 গুণন 3, তাহলে আমি কটা পাচ্ছি? 1 2 একটা পেয়ার, 2 একটা পেয়ার, এখানে 2টা সংখ্যা একটা পেয়ার, 3 3 9 2 18, তাহলে y কত পেয়ে গেলাম? 18। এবার ধ্যান সে দেখবা x 12 18, ঠিক কিনা? না বুঝলে না কি বললাম? এবার তুমি তো y 18 পেয়ে গেলা, y তো 18 পেয়ে গেলাম, তাহলে আমি এখানে কি নেব? x নিলাম 12 দুইবার নিয়ে নেবো, হ্যাঁ কি না? তারপরে 18 একবার, কেন মাঝখানে কে বসে আছে এখন? 12। ডান। এইবার প্রান্তিক পদের গুণফল 18 ইন্টু কী হবে? x, আর মধ্যপদ 12 গুণন 12, এই 18 কে ওই পাশে নিয়ে যাই, 12 গুণন 12/18, 6 3 6 2 3 4 4 2 8। তাহলে অঙ্কটাকে আমরা ফরওয়ার্ড থেকে আসলাম না ব্যাকওয়ার্ড থেকে আসলাম? ব্যাকওয়ার্ড, ব্যাক সাইড থেকে ঢুকলাম। বোঝা গেল কি বললাম? তাহলে y এর মান কি পেলাম আমরা? 18, এবং x এর মান কি পেলাম আমরা? 8। আসো এই ধারে বসো। আচ্ছা যাও পরে মিলে নেব। হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, ইউ আর টু লেট। দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও। এত তাড়াতাড়ি আসলে কেন ষষ্ঠীতে? ছুটি নিয়েছিলে তুমি? কবে বলছিলে ছুটি নিতে? ওকে ঠিক আছে, চলো বসো ফটোফট। ওকে নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে। 4.3 কমপ্লিট দিলাম, এবার আমরা যাচ্ছি 4.4-এ। √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এর মধ্যে কে বড়? এটা তো বইয়েরই কোশ্চেন।
তাই না রে? 4.4 পারবে না অঙ্কটা? কে কে বলছে √15 আর √3, তারপরে √10 √8, তাই না? কি করে করবো অঙ্কটা? প্রথমে কি লিখবো? প্রথম সংখ্যা লিখে এটা লিখবো। তারপরে এবার তোমাদের দেখে কি মনে হচ্ছে কে বড়? দেখে বলা যাবে না। 2 আর 3 এর মধ্যে কে বড় হয়? 3। তাহলে 2 এর স্কয়ার আর 3 এর স্কয়ারের মধ্যে কে বড় হবে? তো যে বড় তার বর্গও কি হবে? বড়ই হবে। আর যে ছোট তার বর্গও কি হবে? ছোটই হবে। তাহলে আমরা এখান থেকে দেখে করতে পারবো না, তাহলে আমাকে এই সংখ্যাটারও কি করতে হবে? বর্গ। আর এই সংখ্যাটাও কি করতে হবে? তখন আমি খুঁজে পাবো যে কে বড়। তাহলে লিখবো প্রথম সংখ্যার বর্গ √15 যোগ √3 এর হোল স্কয়ার। আমি একবারে করে দিচ্ছি, দেখো a প্লাস হোল স্কয়ার ফর্মুলা পড়বে। ফর্মুলা জানি আমরা? জানি কি না? কি জানি? হ্যাঁ ঠিক আছে, এই বি স্কোয়ারটাকে মাঝখানে রাখলেও হবে, একই ব্যাপার। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার রুট কাটলাম। স্কোয়ার রুট কাটলে কি পাচ্ছি দেখো, 15 যোগ 3 কত হয়? 18। আর এখানে 2√3 15 45, ঠিক কিনা? হ্যাঁ কি না? বাট এখানে দেখো প্রথম সংখ্যা হয়ে গেল, সেকেন্ডে আমি কি লিখবো? দ্বিতীয় সংখ্যার বর্গ। সেকেন্ড নাম্বার কি আছে? √10 প্লাস √8 এর হোল স্কোয়ার। এটাকেও ফর্মুলায় ফেলবো, a স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার রুট কাটলাম, 10 যোগ 8 কত হলো? 18 প্লাস 2, 10 8 80। তোমার কি মানে 2√45 বড় না 2√80 বড়? তাহলে আমি লিখতেই পারি ইজিলি যে যেহেতু √80 বড় কার থেকে? √45 থেকে। এটা বড় মানে এটাই বড়, তাহলে একবারে লিখবো √10 প্লাস √8 গ্রেটার দেন √15 প্লাস √3। অ্যান্সার লিখবা যে অতএব √10 প্লাস √8 বড়। বলো কারো সমস্যা থাকলে। বুঝলা? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 4.5 যেহেতু এটা আমাদের জিওমেট্রি কোশ্চেন, ওই স্লাইডে দেখো, একটা বৃত্তে দুটি জ্যা PQ PR পরস্পর লম্ব। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক হলে জ্যা QR এর দৈর্ঘ্য কত? একটা বৃত্তের দুটি জ্যা PQ এবং PR পরস্পর লম্ব। লুক এট হিয়ার, PQ এবং PR পরস্পর কি বললো? লম্ব। ডান? কোনো অসুবিধা করো? এখানে শুনবা, যখনই তোমাকে লম্ব বলবে, তুমি যদি আর কিউকে জয়েন করো কি পাবা? আর কিউ জয়েন করলে কি পাবা? অতিভুজ পাবা। কি পাবা? এবার কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ পাইলাম এবং সমকোণী ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুকে টাচ করে একটা কি অঙ্কন করা হয়েছে? বৃত্ত। থিওরেম নাম্বার 37, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। যদি সমকোণ হয় বলতেই পারি এটা কি? অর্ধবৃত্তস্থ কোণ। এদিকে যদি সমকোণ হয় বলতেই পারি এটা কি? অর্ধবৃত্তস্থ কোণ। যদি অর্ধবৃত্তস্থ কোণ আমি বলতে পারি 3টাই কি? এটা শীর্ষবিন্দু। কি বলতে পারি? এবং অর্ধবৃত্ত হইলে আমি বলতে পারি এটা একটা কি? ব্যাস। এটা যদি একটা ব্যাস হয়, কেন্দ্রে কি থাকবে? একটা কেন্দ্রবিন্দু। তাহলে এই জ্যাগুলির দৈর্ঘ্য কত বলেছে দেখো, বা ব্যাসের দৈর্ঘ্য মনে দেওয়া আছে, কিছু একটা তো দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধ r, তাহলে এইটুকু যদি r হয় এইটুকু কি হবে? আর পুরাটা কত হয়ে গেল? 2r। আমি ধরে নিচ্ছি এই জ্যাও x, এই জ্যাটাও x। আমরা জানি লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার। তাহলে কয়টা x স্কয়ার হয়ে গেল এখানে? 2x স্কয়ার, 2 দুগুণ 4x স্কয়ার, হ্যাঁ কি না? তাহলে x স্কয়ার কি হবে? 4r স্কয়ার, এই 2 ভাগ হয়ে যাবে, হ্যাঁ কি না রে? বাই 2, 2 দুগুণ 4, কাটলাম 2, তাহলে x স্কয়ার কি পাইলাম? 2r স্কয়ার। তাহলে x কি পাবো? এনিওয়ান? √2r, 2 এর √2 থেকে গেল, r স্কয়ারে r থেকে গেল। তাহলে এইটুকু মান বা এইটুকু, অতএব একটা জ্যায়ের মান কি পেলাম? √2। আর অ্যান্সারে কি চেয়েছিল? জ্যা QR এর মান কত? আচ্ছা, কিন্তু একটা সমস্যা, এখানে একটি বৃত্তে
দুটি জ্যা পিকিউ পিআর লম্ব, বৃত্তের ব্যাসার্ধ আর হলে জ্যা কিউআর এর মান নির্ণয় করো। জ্যা কিউআর, কিউআর, আচ্ছা আমাদের তো এই পিকিউ আর পিআর চাই নাই, কি চাইছে অ্যান্সারে? কিউআর কত? কিউআর কত? 2r, এটুকু অ্যান্সার, শেষ। আর এটা আমি সমান জ্যা নিয়ে করেছি না, দেখো এই আপডেট ভার্সনের অঙ্কে যদি এরকম চায় যে সমান জ্যা পরস্পর লম্ব, কি বললাম? সমান জ্যা, তাহলে এটাকেও এক্স নিব, এটাকেও, তাহলে এটা প্রসেস কি বের করার? এক্সটা বের করা। আমাকে সমান জ্যা এক বলে নাই, তাই আমি এই অঙ্কে দুটাকে এক্স নিব না। 1 2 আমাকে জ্যা বের করতেই বলে নাই, কি চাইছে? কিউআর, তাহলে কিউআর কত হবে? ব্যাস, ব্যাস হয়ে গেলে 2r। লেখো, ছবিটা করে নাও আর লেখো। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, লাইনটা লিখে নাও। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, হয়ে গেলে বলবা, হ্যাঁ হলো। অতএব অ্যাঙ্গেল আর পি কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে অ্যাঙ্গেল আর পি কিউ, অ্যাঙ্গেল এইখান থেকে আর পি কিউ 90 ডিগ্রি হলে আর কিউ হবে, দেখো আর কিউ হবে ওই বৃত্তের ব্যাস, আর কিউ হবে ওই বৃত্তের ব্যাস, যেহেতু হয়েছে, যেহেতু বৃত্তটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুকেই স্পর্শ করেছে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ আমরা জানি, সমকোণ যদি হয় ব্যাস হয়ে যাবে, আমরা জানি ব্যাস এই জন্য হইলো যদি 3টা শীর্ষবিন্দুকে কি করেছে? স্পর্শ করেছে। লাইনটা আবার ক্লিয়ার করে দিব, লাইনটিকে আবার বলবো। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অ্যাঙ্গেল আর পি কিউ কত ডিগ্রি? 90 ডিগ্রি, এবং আর কিউ একটা ব্যাস। অতএব ওই বৃত্তটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুকেই স্পর্শ করেছে। সুতরাং সুতরাং ব্যাসার্ধ 8 সেমি হলে, সুতরাং ব্যাসার্ধ 8 সেমি হলে ব্যাস আর কিউ সমান সমান 2r সেমি। ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে ব্যাস, পুরা ব্যাস আর কিউ সমান সমান 2r সেমি। নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 4.6 যাব। দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 3, তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব 13। বোর্ডে ফোকাস। দুটি বৃত্তের ব্যাসার্ধ কত বললো? কত? 8 আর এদিকে তাকাবে 8 3, তাহলে এদের কেন্দ্রের দূরত্ব কত বলেছে? এখান থেকে এখানে ও থেকে এ কত? 13। তাহলে বলো তো এই মাঝখানটা গ্যাপটা কতটুকু আছে? 2 সেমি। ইয়েস অর নো? হ্যাঁ কি না? এটা এ বিন্দু নিলাম, এটাকে বি বিন্দু নিলাম, ডান। প্রথমটা 8, সেকেন্ডটা 13, মাঝখানটায় 2, মোট মিলে প্রথমটা 8, তারপরটা 3, তারপরটায় 2, মোট মিলে কত হয়ে গেল? 13। এবার বলেছে বৃত্ত দুটির একটা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। অতএব যদি আমি এখান থেকে একটা কি টানি, একটা স্পর্শক, কি টানলাম? এই স্পর্শকের লেন্থ বললো, অর্থাৎ এইখান থেকে সি থেকে নিয়ে ডি পর্যন্ত দূরত্ব কত। অঙ্কটা কি করে করতে দেখে নাও। এ আর সি যোগ করলাম, বি আর ডি কি করলাম? যোগ করলাম, করলাম, হ্যাঁ কি না? আমরা জানি এটা কত ডিগ্রি হয়? স্পর্শক আর ব্যাসার্ধ লম্ব, তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে? 90। এবার আমি এইখান থেকে এই ঠিক এই যে এসি এর উপরে একটা লম্ব টানবো, কি টানবো? টানলাম, হ্যাঁ কি না? তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি। কত ডিগ্রি হলো এটা? লম্ব টানলাম 90 ডিগ্রি। আচ্ছা এইটুকুটা কত? এইটুকুটা, এইটুকুটার মান কত হচ্ছে? 3। কি করে 3 হলো? ব্যাসার্ধ 3, এই পাশে ব্যাসার্ধ 3, এই পুরাটা কত? 8 2 10 3 13, পুরাটা কত? 13। যদি এইটা 3 হয়ে যায়, আমাকে একটা উত্তর দাও, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? এই কোণটা, এটা কত হবে? অথবা আর একটা উপায় আছে, আমি যদি এখান থেকে স্ট্রেট লাইনটা নিই, এই মানটা কত পাচ্ছি?
এই মানটা কত হবে? 8 2 10, 10 3 13। এটা একটা কি বানাবে? একটা কি বানাবে? অনেক আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যদি হয় এই কোণটা কত হওয়া উচিত? 90। কিন্তু আমরা তো এই পুরা কোণটা 90 জানি, তাহলে অতটুকু তো 90 হচ্ছে না। তাহলে আয়তক্ষেত্র কি করে হলো? বি থেকে এসির উপর যদি লম্ব নিই আমরা, বি থেকে এসির উপর লম্ব, ডায়াগ্রামটা একটু উঁচা করলেও হয়তো। এইখানটা যদি লম্ব নেই আমরা, এটাকে 90 ডিগ্রি নিচ্ছি, তাহলে এটা অতিভুজ হয়ে গেল। এটা কি হয়ে গেল? অতিভুজ। এটা ভূমি আর এটাকে লম্ব। তাহলে এইখানটা যদি আমি লম্ব নেই, তাহলে তুমি বলতে যাচ্ছ যে এইটা 90 ডিগ্রি হয়ে যাবে, হ্যাঁ কি না? এটা অলরেডি 90 ডিগ্রি আছে, এটাও 90 ডিগ্রি আছে, তাহলে এটা একটা কি হয়ে যাবে? এই উপরেরটা কি হয়ে যাবে? একটা আয়তক্ষেত্র। নিচেরটা না, উপরেরটা। এই উপরেরটা কত হয়ে যাবে? এটা একটা আয়তক্ষেত্র। এবার এটা মান কত? 13। এইটুকুটা কত? এইটুকুটা কত? এইটা যদি 3 হয়, এটাও তো 3। পুরোটা কত ছিল? 8। 8 থেকে 3 গেলে এটা কত পেলাম? 5। কত পাইলাম? এটা লম্ব টানছি, তাহলে অতিভুজের স্কয়ার। অতিভুজ কত? 13 স্কয়ার সমান সমান লম্বর স্কয়ার প্লাস ভূমি, এটাকে আমি ই নিচ্ছি, ভূমি হচ্ছে ই বি, ভূমি স্কয়ার, ই বি স্কয়ার। 13 13 5 5 ও পাশে ই বি স্কয়ার। ই বি স্কয়ার সমান সমান মাইনাস করলে কত হবে? 144। তো ই বি স্কয়ার যদি 144 হয়, দ্যাট ইজ হোয়াট? 12 স্কয়ার। কাটলাম, তাহলে ই বি কত পেয়ে গেলাম? ই বি পেয়ে গেলাম আমরা 12। যদি ই বি এই আয়তক্ষেত্রের এই বাহুটা 12 হয়, এই বাহুটাও কত হবে? 12ই হবে। অতএব স্পর্শকের দৈর্ঘ্য হয়ে গেল 12 সেমি। করে নাও। আমি লেখাটা লিখাবো না, নিজেরা বাড়ি থেকে লিখে আসবা, নেক্সট ডে তোমাদের চেক করবো যে তোমরা কি করে লিখছো এটা। 4.7। নেক্সট কোশ্চেন পরে ড্রয়িং করে নেবা। 4.7 যাই। একটি বৃত্তস্থ চতুর্ভুজে ক্রমিক 3টি কোণের অনুপাত 1 2 3 দ্বিতীয় কোণের সঙ্গে চতুর্থ কোণের অনুপাত নির্ণয় করো। বোর্ডে ফোকাস দাও। একটা বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব বৃত্তের ভিতরে একটা কি বানাইলাম? যার ক্রমিক যে অ্যাঙ্গেল সেগুলো কি বলেছে? 1 2 3। তাহলে এটা যদি 1x হয়, এটা কত হবে? 2x। এটা কত হবে? 3x। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর, লাইনটা লিখবা, অতএব 1x প্লাস 3x যোগ করলে কত হবে? 1x প্লাস 3x যোগ করলে 100। 3 প্লাস 1 কত হলো? 4x। 180। তাহলে x কত হয়ে গেল রে? 180/4। কাটলে কত হবে? 45। তাহলে x কত পেয়ে গেলাম? বোর্ডে ফোকাস দাও। x যদি 45 ডিগ্রি হয়, তাহলে কোণগুলো কত করে পাচ্ছি? এটা 45 হয়ে গেল। 45 2 যা কত যাবে? 90 হয়ে যাবে। 45 3 যা কত হবে? 135। এই কোণটা যদি 90 হয়, এই কোণটা কত হবে? এই কোণ যোগ করে 180 হইতে হবে। এই কোণটা কত ডিগ্রি হবে? 90 হবে। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে দ্বিতীয় কোণের সঙ্গে, দ্বিতীয় কোণ তো এটা 90, চতুর্থ কোণের সঙ্গে এটাও 90, অনুপাত 90:90 করলে কি হবে? 1:1। 90:90, দ্যাট ইজ 1:1। করে নাও। 7 অঙ্কের স্লাইডে দিলাম। স্টুডেন্ট 4.8 নম্বর কোশ্চেন দেখো কি আছে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে, ফোকাস, এবিসি একটা সমকোণী ত্রিভুজ হলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এর মান নির্ণয় করো। এবিসি একটা কি ত্রিভুজ বললো? তার মানে যদি আমি শীর্ষবিন্দুগুলিকে এ বি এবং সি নেই, নিলাম, আমরা এটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা জানি। আচ্ছা, অ্যাঙ্গেল বি যদি আমি 90 ডিগ্রি নেই, কোনো একটা আমাকে 90 নিতেই হবে। এবিসি যদি কি ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ, কোনো একটাকে আমাকে কি নিতে হবে? 90 ডিগ্রি। আর বাকি দুটা কোণ, অর্থাৎ কোন দুটা কোণ? এ আর সি। বলো তো কোণ এ আর সি যোগ করে কত ডিগ্রি হবে? কেন? তার মানে কি, যদি আমি অ্যাঙ্গেল এ বের করি তাহলে 90 - সি হবে, আর অ্যাঙ্গেল সি বের করলে 90 - এ হবে। কিন্তু আমি এটা জানি
যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এর মধ্যে সাইন স্কোয়ার বি এর মান কত ডিগ্রি, সাইন 90 ভ্যালু কত 1, তাহলে এটা পেয়ে গেলাম 1। বাকি থাকলো কি এখানে সাইন স্কোয়ার এ কে থাকলো প্লাস এখানে সাইন স্কোয়ার সি, কিন্তু এটা কত 1, এইটাকে আমি লাস্টে বসাই দিলাম 1, ডান। আচ্ছা সি এর জায়গায় আমি কি লিখতে পারি বা এ এর জায়গায় আমি কি লিখতে পারি, যে কোনো একটা চেঞ্জ করব। সি এর জায়গায় আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এ লিখতে পারি কিনা। সাইন 90 মাইনাস থিটা মানে কি হয়, সাইন 90 মাইনাস থিটা মানে কি হবে কস থিটা, ডান। 1 ছিল, এই সামনে সাইন স্কোয়ার এটা যা আছে লিখলাম। এবার দেখো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে মানে কত হয়ে গেল 1, 1 প্লাস 1 দ্যাট ইজ 2, ডান। ক্লিয়ার? 4.8। নেক্সট 4.9। 4.9 নম্বর কোশ্চেন দেখো কি আছে, সাইন 10 থিটা, আমি এখানে 10 কেন বললাম না, 10 বললে TAN লাগা দেয়, ট্যান করে দেয়, সাইন 10 থিটা, বুঝলে কি বললাম, ইকুয়াল টু কস 8 থিটা। সাইন 10 থিটা সমান সমান কস 8 থিটা বা 8 থিটা। বলেছে ট্যান থিটা মানে 10 থিটা হলো সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির কম, এবং ট্যান 9 থিটার ভ্যালু বের করতে বলেছে। কার ভ্যালু বের করতে বলেছে, ট্যান 9 থিটা। এবার দেখো সাইন কস কাটতে পারি, সাইন কস কাটতে পারবো, হ্যাঁ কি না, না, হুঁ আবার কি, সাইন কস কাটা যাবে না, কিন্তু কসের পূরক কে হয়, কস থিটার পূরক সাইন থিটা। তাহলে আমি কস 8 কি লিখতে পারি, সাইন 90 মাইনাস 8 লেখা যাবে, সাইন 90 মাইনাস 8 থিটা, তার মানে তো কস থিটা। এইবার সাইন সেন মনে মনে কাটতে পারি, হ্যাঁ কি না, 10 সমান সমান 90 বিয়োগ 8 থিটা, মাইনাস 8 এইদিকে আসলে আগে থেকে 10 ছিল, 10 থিটা প্লাস 8 থিটা 18 থিটা সমান সমান 90। তাহলে আমি কি লিখতে পারি 18 থিটা ইজ ইকুয়ালস টু 90, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 90/18 কাটলে কত 5, থিটা কত পেলাম 5। চাইছে কি ট্যান 9 থিটা, ট্যান 9 গুণন 5, 5 নং ট্যান 45 1, বাস এখানে ইমপ্লাই দিয়ে দিবা আর এখানে সমান সমান দিয়ে দিবা, অ্যান্সার লিখে দিবা যে ট্যান 9 থিটা সমান সমান 1। আসো চাপো ওদিকে, এটা নাও ওখানে বসো, বাইরে রেখে দাও। নেক্সট কোশ্চেনে যাব কত নাম্বার 10। একটা ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একটা ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়াবো, 50% বাড়াবো। সাপোজ তোমার কাছে এখন 10 টাকা আছে, 50% বাড়ালা কত টাকা হবে 15 টাকা, ভেরি গুড। তোমার কাছে 100 টাকা আছে, 50% বাড়ালা কত টাকা হবে 150 টাকা। 150 বাড়াচ্ছি তো, ছিল তো 100, হলো কত। এবার তুমি বলো 10 দিয়ে করবা, 100 দিয়ে করবা না x দিয়ে করবা, তাহলে এবার x দিয়ে যদি তোমার কাছে টাকা থাকে 50% বাড়লে কয় টাকা হইলো, না ফেসে গেল, না, এই জন্য কেন নিজে পায়ে কুড়ালি মারতে যাবা, তাই না। যদি এটা x হয় 50% যদি বাড়ে ওইটা হয়ে যাবে x প্লাস x এর 50%, অতএব x প্লাস x বাই 2, তার মানে 3x বাই 2। এটা বের করা ইজি না 100 150 বের করা ইজি, 100 150 বের করা ইজি, তাই না। তাহলে আমি ধরে নিব, শুনবা মন দিয়ে, প্রথমে এই ঘনকের বাহুর দৈর্ঘ্য কত 100, যখন এই ঘনকের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো, আমি একটু লম্বা করে দিচ্ছি, এই ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হলো বৃদ্ধি পেল, তখন কত হয়ে গেল 150। তুমি যদি এটাকে 10 নাও তখন কত হয়ে যাবে 15 হলো। এবার আমার কোশ্চেনটা পড়বে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল। আগে আমাকে বলো
যখন 10 ছিল ঘনকের প্রত্যেকটা বাহু তখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হইল? যখন 10 ছিল ঘনকের একটা বাহু তখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়েছে? টোটাল সারফেস এরিয়া 1 মানে প্রথমে কত? 6a স্কয়ার, যা আছে রাখবো। পরবর্তী সময়ে টোটাল সারফেস এরিয়া কত হলো? 6 ইন্টু a স্কয়ার লিখতে পারি, হ্যাঁ কি না? a মানে কত রে সেকেন্ডেরটার ক্ষেত্রে? সেকেন্ড a মানে কত? 15, তাই কি না? সেকেন্ড a মানে, তাহলে এরিয়া বাড়লো না কমলো? বাড়লো। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল সমান সমান 6 ইন্টু a স্কয়ার মাইনাস 6 ইন্টু a স্কয়ার। 6 কমন নিলাম, 15 15, 10 10-এ 225 থেকে 100 বিয়োগ করলে এইটুকুটা বাড়লো। শুনবা, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল। সেম লাইন, জাস্ট শতকরাটা এনবিল্ড হবে। প্রথমে কত বাড়লো? 6 গুণ 125। কতর মধ্যে বাড়লো? 6 গুণ 100। বোঝা গেল না কি বললাম? না বুঝলে না? কতটুকু বাড়লো? 6 গুণ 125। কতর মধ্যে বাড়লো? 6 গুণ 100। তাহলে 100-র মধ্যে কত বাড়বে? 6 গেল, 100 গেল, 125%। এক্স ধরে যদি করি, ধ্যানসে দেখবা এখানে বাড়লো কতখানি? তোমার কাছে ছিল এক্স আর বাড়লো হচ্ছে এক্স প্লাস এক্স বাই 2। কতটুকু বাড়লো? এক্স বাই 2। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6 ইন্টু এ স্কোয়ার হলো। কতখানি বাড়লো যদি আমি নেই? 6 ইন্টু এক্স বাই 2 হোল স্কোয়ার বাড়লো, হ্যাঁ কি না? এইটুকু কি হলো? বাড়লো। তাহলে এতটুকু বাড়লো কতর মধ্যে? 6x স্কোয়ারের মধ্যে, 100-র মধ্যে কত? একই অ্যান্সার পেয়ে যাবা। বলো, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, মাইনাস করবো আসতে পারো, বিনা মাইনাস করবো তুমি আসতে পারো। বুঝলাম? তাহলে এটা নিড নেই আমাদের। আর যদি কমপ্লিট হয়ে যায় বলবো আমাকে, হ্যাঁ? চেয়ার নিয়ে আসো। ফার্স্টে কি লিখবা মনে আছে? ফার্স্ট লিখবা ধরি ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 একক। কি লিখবা? ধরি ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 একক। 50% প্রতিটি বাহু বৃদ্ধি পেলে, নেক্সট লাইন, ফার্স্ট লাইন লেখো ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 একক। ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 একক, কমা, নিচে লেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় 15 একক। প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় 15 একক। তারপরে তো বোর্ডে করাই আছে যে ধরি তো হয়ে গেল যে সমগ্র তলের ক্ষেত্রফল প্রথমে এটা, তারপরে বৃদ্ধি পেয়ে এটা হলো, এতটুকু বৃদ্ধি পেলো, শতকরা বৃদ্ধি পেলো। ওকে, আর দুটো অঙ্ক আছে, শুনে নাও, তারপর ঢুকে নিবা, ঠিক আছে? 11 and 12। 4.11 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে? এত বড় 8 সেমি দৈর্ঘ্যের একটা কি আছে? কোশ্চেনটা কারেক্ট করে নাও তো, ভুল আছে। ফার্স্টে লেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, প্রথমেরটা লেখো ব্যাসার্ধের। কোশ্চেন কারেক্ট করো বইয়ে। ফার্স্টে লেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট লোহার গোলককে গলিয়ে, তারপরে লেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি গোলক পাওয়া যাবে বা কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। চলো এদিকে ফোকাস দাও। এর ব্যাসার্ধ কত বলছে?
প্রথমে একটা ব্যাসার্ধ কত বলেছে আর, এটাকে গলাবো, গলায় ছোট ছোট কয়েকটা কি বানাবো, গুলি বানাবো। এই গুলিটির ব্যাস কত বলছে আর, তাহলে এর ব্যাসার্ধ কত হবে r/2, ইয়েস অর নো? এইটাকে গলাবো, অর্থাৎ এর আয়তন, ফর্মুলা কি, এই ছোট ছোট গুলিগুলোকে গলাবো, এর আয়তন কি, আর তো হবে না, r/2 হোল কিউব। কয়টা গুলি গলাবো জানি আমি, কয়টা গুলি পাচ্ছি, কয়টা ধরবো, xt, ধ্যান দিয়ে শুনবা। তাহলে একটা ছোট গুলির আয়তন 4/3 পাই আর কিউব, ইয়েস, x স্টার ইন্টু এক্স। এই ছোট ছোট গুলিগুলো পাইলাম কোথা থেকে, ফোকাস, বড়টা থেকে। বড়টার আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। কোশ্চেনটা কেন ভুল ছিল বুঝলা, কোশ্চেনটা কি বলছে, ছোট গুলি, ছোট আকারের গোলক গলায় বড় আকারের গুলি পাওয়াইতে যাবে না। ক্লিয়ার না, বুঝলো না কি বললাম? এবার 4/3 কাটলাম, পাই কাটলাম, দেখো আর কিউব কেটে যাবে, নিচে 2 এর কিউব করলে নিচে 8, নিচের 8 উপরে গেল, 8কে একবারে করে দিলাম, অতএব x এর ভ্যালু 8, 8টি গুলি পাওয়া যাবে। লাস্ট কোশ্চেন 4.12, ফোকাস দেখে নাও আগে। সামেশন অফ i is equals to 1 থেকে স্টার্ট, i is equals to n এ গিয়ে এন্ড, ফার্স্ট ব্র্যাকেট, i xi minus 7 is equal to 12, সামেশন অফ i is equals to 1 n এ গিয়ে শেষ, xi plus 3 is equals to 72, বলেছে n এর মান কত। কার মান চাইছে আমাদের কাছে, n এর মান কত। x এর ভ্যালু শুরু কোথা থেকে, কোথায় শুরু, 1, x1 minus 7 plus x2 minus 7 plus x3 minus 7 plus চলছে, কতটা চলবে, xn minus 7, লাস্টে গিয়ে প্রত্যেকটা যোগ করে কি পাচ্ছি আমরা, 12। বোর্ডে যদি ফোকাস দাও বুঝবা, x1 minus 7 plus x2 minus 7 plus x3 minus 7 plus কতটা যাব, ডট 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 xn minus 7, পাই গেলাম কত, নিচেরটা x1 plus 3 plus x2 plus 3 plus x3 plus 3 ডট 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 কত যাব, xn plus 3 ইকুয়াল টু কি লিখবো, স্যার দুটোকে প্যাটার্নে কেন রাখলেন, সেকেন্ড লাইন দেখো, কয়টা x, nটা x, x এর মান কি চেঞ্জ হবে, x1 x2 x3, x এর মান তো ওটাই থাকবে। তাহলে আমি এখানে x এর মান যদি এতটাই থাকে, আমি এখানে 1 2 আমার ইচ্ছা আমি লিখতেও পারি, আমার ইচ্ছা আমি এটাকে লিখতে পারি n সংখ্যক পদ পর্যন্ত, কি লিখতে পারি, x কত সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে কয়টা x, nটা x, আর 7 কয়টা, এটাও nটাই 7, ইজ ইকুয়াল টু কত, 12, কয়টা x এখানে, nটা x, কয়টা 3, nটা 3 ইজ ইকুয়ালস টু 12, কত 72। এইটাকে অপনয়ন করব, কি করব nx minus 7n equal to 12, nx plus 3n is equal to 72, সাইন চেঞ্জ করবো, হ্যাঁ, কাটলো, -7 -3 -10 -72 প্লাস 12 প্লাস -60 মাইনাস মাইনাস কাটলো, 0 0 কাটলো, n কত পেয়ে গেলাম 6। দেখো অ্যান্সার বলেছি n এর মান নির্ণয় করো। মনে রাখবা এই যে x1 x2 আছে না, এখানে কিন্তু সব কটা x এর ভ্যালু কিন্তু সেম, x1 যদি 10 হয় 10, x2 ও কি হবে 10ই হবে, তাই 10টা আমরা বারবার চেঞ্জ করব না। এই যে xটা যে আছে এটা কয়টা আছে মোট, n সংখ্যক। সিমিলারলি এখানে যে nটা আছে xn মানে এটা n সংখ্যক পদ পর্যন্ত, এটা কিন্তু মাথায় রাখবা। এখানে প্রত্যেকটা x এর ভ্যালু সেম,
তাই এনটা এক্স আছে। তুমি ডাইরেক্ট এইখান থেকে এই লাইন টুকতে পারো, আর এখান থেকে এই লাইন টুকতে পারো। তারপর লিখবা 1 এবং 2 নম্বর সমীকরণকে কি করে পাই? অপনয়ন করি। বোঝা গেল? 1 এবং 2 নম্বর সমীকরণকে অপনয়ন করে পাই, এটা করে করতে পারো। দ্যাটস অল। 4 দাগে কমপ্লিট হলো, পেজ 194। প্রথম 6টা পেজ ভালো করে কি করে আসবা? প্র্যাকটিস করে আসবা, বিকজ নেক্সট ডে তোমাদের প্রথম 6টা পেজ থেকে পরীক্ষা নেব মিলায়। একটা ছোট টেস্ট নিব, টেস্ট হবে আধা ঘন্টা টেস্ট, আর মার্কস থাকবে হচ্ছে 25। 6, 5, 11, 11, 5, 16, আর ওখানে 10, 26-এ পরীক্ষা নেব প্রথম 6টা পেজ থেকে। ক্লিয়ার?